নমস্কার, আমি অচিন্ত শাস্ত্রী। আইআর ও কেটিভিতে সকল দর্শক এবং শ্রোতা বন্ধুকে অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটি পর্ব শুরু করছি। পর্বের শুরুতে নতুন বছরের শুভেচ্ছা সকলের জন্যে। এবং আরেকটি কথা বলবো যে জাত ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্যই আমার এই পরিষেবা এবং আমার ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজার রিসার্চ অর্গানাইজেশন জাত ধর্ম ভাষা বর্ণ নির্বিশেষে প্রত্যেকটি মানুষের জন্যই তার সহযোগিতার হাত প্রশস্ত করে রেখেছে। বিশ্বের প্রত্যেকটি মানুষের কাছে জ্যোতিষ পরিষেবা পৌঁছে যাক, এটাই আমি আমার শ্রদ্ধেয় ঈশ্বরের কাছে প্রার্থনা। যে জ্যোতিষ বিজ্ঞান সর্বকল্যাণ সাধন করে। এখানে জাত ধর্ম ভাষা বর্ণ বলে কিছু হয় না। যারা বিভাজন করে তারা ঠিক আত্মোপলব্ধি হয়নি বলেই এই বিভাজনের কথা বলে। দেখুন, আজকে যে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, আপনারা অনেকে কবচ ধারণ করেন, অর্থাৎ কেউ তাবিজ বলেন, কেউ বিভিন্ন গ্রহমূল ধারণ করেন, বিভিন্ন শেকড় ধারণ করেন, কেউ গ্রহরত্ন ধারণ করেন, কেউ মন্ত্র উচ্চারণ করেন, মন্ত্র পড়েন, কেউ বা বিভিন্ন উপবাস করেন, কেউ তীর্থে যান, মন্দিরে মসজিদে গির্জায় ইষ্টের কাছে বা ধর্মস্থানে। তো দেখুন, তৎসত্ত্বেও বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে। তাহলে আমাদের কাছে কী জন্য আসে? তো আজকে যারা কীর্তন করছে তারাও দেখাচ্ছে বিভিন্ন কবচ রত্ন ধারণ করে বসে আছে। আজকে যারা পুজো অর্চনা করছে তারাও বিভিন্ন রত্ন পাথর পরিধান করে বসে আছে। তো দেখুন, এগুলোর কাজ কি, কিভাবে কাজ করে, আদৌ কি সত্যি কাজ করে, এই বিষয়ে কিছু ধারণা আপনাদের দিয়ে থাকি। দেখুন, রত্ন এমনই একটি জিনিস, এটা হচ্ছে সম্পূর্ণ বেশ বিশেষ কিছু জিনিস হচ্ছে যেগুলো খনিজ সম্পদ, দেশ বিদেশের মাটির নিচের খনিজ সম্পদ। আর এছাড়া প্রবাল কিংবা মুক্ত এরকম কিছু রত্ন রয়েছে যেগুলো জলে সৃষ্টি হয়, অর্থাৎ সেগুলো মাটির উপরিভাগে নয়, সেগুলো মাটির নিম্নভাগে অর্থাৎ জলের মধ্যে তার সৃষ্টি হয়। তো এগুলো সম্পূর্ণ নেচার ভিত্তিক এবং কাটিং পলিশের মাধ্যম দ্বারা এগুলো মার্কেটে আসে এবং এর কার্যকারিতা এবং গুণাগুণ বিচার করে এগুলোকে বিভিন্ন রোদস মুক্তির উপায় হিসেবে, প্রতিকার প্রতিবিধান হিসেবে জ্যোতিষ আচার্যগণ বা জ্যোতিষ যারা প্র্যাকটিস করেন তারা কিন্তু এগুলো দিয়ে থাকে। তো এগুলো মূলত কীভাবে কাজ করে? এগুলো একটা ব্রহ্মাণ্ড এনার্জি রিসিভ করে জীবজগতের মধ্যে সে এনার্জি প্রেরণ করে। যে এনার্জির ঘাটতির কারণে নানা ধরনের সমস্যা দেখা দেয়, সেই জন্য এটাকে প্রয়োগ করে সে এনার্জিটাকে তার মধ্যে প্রেরণ করা হয়। যেমন কৃত্রিম অক্সিজেন মাধ্যমে তার শ্বাসকষ্টকে লাঘব করা যায় যখন সে নেচারের থেকে না নিতে পারে। তো সেই রকমই একটা বিষয়, এটা সম্পূর্ণ বৈজ্ঞানিক সম্মত বিষয় এবং বাস্তব সত্য। এবং এটা গ্রহমূলে যে কেমিক্যাল রয়েছে একটা রত্ন পাথরের মধ্যে, সেই কেমিক্যাল রয়েছে, কিন্তু কেমিক্যালের মধ্যে কম বেশি অর্থাৎ তারতম্য আছে। একটা ধাতুর মধ্যেও সেই কেমিক্যাল রয়েছে, কিন্তু তার প্রত্যেকটির মধ্যে একটা তারতম্য আছে। তারতম্যের ভিত্তিতে কার্যকারিতার একটা পার্থক্য রয়েছে। এবং সবার আগে বুঝে নিতে হবে যে আপনি যেটি ধারণ করছেন সেটি কে নির্বাচন করছেন বা কে স্ক্রাইব করছেন, কে ধারণার নির্দেশ দিচ্ছেন। তিনি যদি সে বিষয়ে অভিজ্ঞ বা পারদর্শী হয় তবেই আপনার সেটা কার্যকরী হবে। এবং তিনি যদি সেটা দেখে শুনে বুঝে আপনাকে দিয়ে থাকেন তাহলে কার্যকারিতা তো অবশ্যই আপনারা থাকবে। এবং তিনি যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু যদি ভুল হয়ে যায় তাহলে কোনো ফলাফল কিন্তু হবে না। অপরপক্ষে মার্কেটে প্রচুর নকল, 2 নম্বরি, ডুপ্লিকেট জিনিস পাওয়া যাচ্ছে, সে গ্রহমূল বলুন আর গ্রহরত্ন বলুন বা মেটাল বলুন। তো ভুল হলে কিন্তু তার কিন্তু কোনো কার্যকারিতা হবে না। আর সঠিক হলেই যে কাজ হবে সেটাও নয়। আপনার জন্য কোনটি প্রযোজ্য, কতটা ওজনে প্রযোজ্য, কোন কোয়ালিটির প্রযোজ্য, সেই জিনিসগুলো কিন্তু যিনি সাজেস্ট করবেন তার ভালো জ্ঞান থাকা প্রয়োজন আছে। হাটে বাজারে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জুয়েলারি, বিভিন্ন শপে বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের বড় বড় কথা বলে যে এটা আমি চিনি, ওটা আমি চিনি, এটা এই, ওটা ওই। এই ধরনের বিষয়ের মধ্যে না গিয়ে যিনি নির্বাচন করছেন তাকে আপনারা দেখিয়ে নিন, তার নির্দেশেই ধারণ করুন। আপনাদের কোনো কনফিউশন হলে
দামি দামি ল্যাবরেটরি আছে, সেখান থেকে পরীক্ষা করিয়ে নিন সেটা বিশুদ্ধ আছে কিনা। এর বাইরে কারো কথায় কান দেবেন না। আর এগুলো ধারণ করা মাত্রই সঙ্গে সঙ্গে কাজ করে না। দেখুন, সঙ্গে সঙ্গে কাজ করে না বললে সেটাও ভুল হবে। ধারণ করার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে কাজ শুরু হয় একটা সময় পর, অর্থাৎ 30, 90 দিন বা 100 দিন পর এটা অ্যাক্টিভ হয় আর ধীরে ধীরে তার কার্যকারিতা বাড়তে শুরু করে। যত দিন ধরে আপনি ব্যবহার করবেন ধীরে ধীরে তার কার্যকারিতা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কি হচ্ছে না হচ্ছে এটা জানার জন্য আপনার অ্যাস্ট্রোলজারের কাছে আপনার কিন্তু ভালো মন্দ আলোচনা করা আপনারই দায়িত্ব এবং কর্তব্য। আপনি ইচ্ছা খুশি পড়ছেন, ইচ্ছা খুশি খুলছেন, সেটা করা যাবে না। আপনার তার কাছে শুনে নিতে হবে এবং নির্দেশটা তার থেকেই নিতে হবে, তবে সেটা ভালো হবে। আদার্স সাধারণ জ্ঞান আছে বা অল্প জানে এরকম লোকের পরামর্শ না নেওয়াই কিন্তু শ্রেয়। তো আপনারা একটা ভালো অ্যাস্ট্রোলজার পরামর্শে যান। বিশুদ্ধ রত্ন হোক, বিশুদ্ধ মূল হোক, বিশুদ্ধ ধাতু হোক, বিশুদ্ধ কবচ হোক, সমস্ত কিছু ধারণ করতে পারেন। এবং মন্ত্রর ব্যাপার হলেও সেটা কোনটা সঠিক হবে সেটা তার থেকে জেনে নেবেন, যিনি নীতি নির্দেশ দিয়ে থাকবেন। এছাড়া রয়েছে যে ল্যাবরেটরি বা পরীক্ষার ব্যবস্থা, সেটার মাধ্যমে আপনাদের জিনিসটাকে আপনারা যাচাই করে নিতে পারেন বা অভিজ্ঞ লোকের কাছ থেকে আপনারা বুঝে নিতে পারেন। যত্রতত্র সেখান থেকে যা কিছু কিনবেন না, যা কিছু পড়বেন না, এর ফলাফল ভালো পরিমাণে খারাপ হতে পারে। তখন আপনি একটা ভালো জিনিস পড়ছেন, কাজ হচ্ছে, হঠাৎ এমন একটা লোকের কাছে গেলেন, সেই লোকটা তেমন কিছু জানে না, সে বললো এটা সঠিক না ভুল, নানা ধরনের বড় বড় ফলাও করে কথা বললেও সঠিক জিনিসটাকে আপনি ভুল বলে তার কথা বিশ্বাস করে আছে নিজের বিপদ, নিজের সমস্যা নিজেই ডেকে আনলেন। সেই জন্য অনভিজ্ঞ কাউকে দেখাবেন না, এর থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করুন, তো সেটাই ভালো হবে। তো আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় জ্যোতিষ চর্চায় আমি দেখেছি প্রচুর মানুষ যারা আমার রেমেডি প্রোটেকশন নিয়েছে, যারা আমার সংস্পর্শে থেকেছে, তারা প্রচুর উন্নতি করেছে, প্রচুর ডেভেলপ করেছে। তাই আপনারা যারা আমার কথা শুনে ভালো লাগবে তারা অবশ্যই আসতে পারেন, তারা অবশ্যই আপনারা গুরুত্ব দিতে পারেন। আপনাদের অবশ্যই ডেভেলপড হবে, কিন্তু আপনাদের সঠিক চিন্তাভাবনা সঠিক হতে এবং কাজকর্ম সঠিক হতে হবে, আচার ব্যবহার সঠিক হতে হবে, তাহলে কিন্তু আপনি অতি অবশ্যই কাজ পাবেন। রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে দিয়ে না চললে কিন্তু কাজ হবে না। ধরুন একটা ট্রেনে আপনি যাতায়াত করুন, একটা সময় ট্রেন নির্দিষ্ট স্টপে এসে দাঁড়াবে, আপনি যদি সেই সময়ের পরে গিয়ে দাঁড়ান তাহলে সেই ট্রেনটা কিন্তু ধরতে পারবেন না। সেই জন্য টাইম সম্বন্ধে জ্ঞান থাকতে হবে। সেখানে ট্রেনের টিকিটটা কাটতে হবে, রুলস অ্যান্ড রেগুলেশনটা কিন্তু আপনাকে ফলো করতে হবে। টিকিট না কাটলে আপনাকে ফাইন দিতে হতে পারে, সেটাও আপনাকে ফলো করতে হবে। সেই রকম রুলস অ্যান্ড রেগুলেশনগুলোকে আপনাকে ভালো করে জানতে হবে। এবং যিনি সাজেস্ট করছেন, যার কাছে আপনি মুক্তির উদ্দেশ্যে গেছেন, যে জ্যোতিষ গুরু, তার সঙ্গে কম বেশি যোগাযোগ রাখবেন। ঠিক আছে, কি হচ্ছে না হচ্ছে মনের মধ্যে কোনো সংশয় হলে তাকে কিন্তু আপনাকে সেই সংশয় দূর করে দেবে। এই গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু দেব পরম ব্রহ্ম। তো গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুদেব মহেশ্বর। তো এই গুরুদেব বা গুরুস্থানীয় যারা যে বিষয়ে যে অভিজ্ঞ, তিনি তখন গুরু। তখন একজন ইলেকট্রিশিয়ান, তখন আপনার ইষ্ট দেবতার কাছে গিয়ে বা আপনার গুরুদেবের কাছে গিয়ে আপনি ইলেকট্রিকের সমস্যা নিয়ে বললে তো তিনি আপনার সেই সমস্যার সমাধান করে দিতে পারবেন না। তখন একজন ইলেকট্রিশিয়ানই তিনিই কিন্তু গুরু, তার কাছে গিয়ে আপনার সেই জ্ঞানটি নিতে হবে যেখানে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, যেমন আপনার বাড়ির রাঁধুনি, তিনি আপনার কোনো রান্নায় প্রবলেম হচ্ছে বা কোনো সমস্যা হচ্ছে, তখন তাকে গিয়ে বলতে হবে, সে ভালো মন্দটা বুঝিয়ে দিতে পারবে। তো আপনার এটার ব্যাপারে তো আপনার গুরুদেবের কাছে গেলে কাজ হবে না। তাই গুরু কে সেটা সবার আগে বুঝতে হবে। যে বিষয়ে এক্সপার্ট সেই গুরু। একজন ডক্টরও গুরু, একজন নার্সও গুরু, একজন আধুনিক সেও গুরু, একজন ইলেকট্রিশিয়ান সেও গুরু, একজন গাছ কাটে সেও গুরু, একজন ভ্যান চালক সেও গুরু, একজন রিক্সা চালক সেও গুরু, একজন ট্রেন চালক সেও গুরু, একজন পাইলট সেও গুরু। আপনার যে দীক্ষা দিয়েছে সেও গুরু, যে আপনাকে জন্ম দিয়েছে সেও গুরু, যে আপনাকে শিক্ষা দিয়েছে সেও গুরু, যে একটা জলের কোম্পানি চালায় সে মালিক, যার সেই জ্ঞান রয়েছে সেও গুরু। তাই গুরুর বিভিন্ন ভাগ রয়েছে, তখন তার মধ্যে আমাদের যে দীক্ষাগুরু, শিক্ষাগুরু, জ্যোতিষ, তারা একটু অন্য টাইপের। তারা সবসময় সার্বিক জ্ঞান এবং উচ্চতর বা আধ্যাত্মিক মার্গের জ্ঞান দিয়ে থাকেন, বিশুদ্ধ এবং নির্মল জ্ঞান, যা মানুষের আত্মিক উপলব্ধি ঘটায়। তাদেরকে তো আপনার সবসময় স্মরণ করতে হবে। আর পাশাপাশি যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্য সেখানে কিন্তু যেতে হবে। ধরুন আপনি আপনার গুরুদেবের কাছে গিয়ে আপনি একটা সন্তান কামনা করছেন, গুরুদেবকে আপনাকে একটা সন্তান দিয়ে দেবেন না, সেই কামনার গুরুদেবকে আপনি জানাতে পারেন, কিন্তু তার জন্য যে পদ্ধতি বা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যে সেই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আপনি একটা সন্তান পেতে পারেন, আপনার বাচ্চা জন্ম নেবে, ডেলিভারি হবে।
কিভাবে হবে? এখন বর্তমান হসপিটাল বা নার্সিং হোমে হয়, তো আপনাকে হসপিটালে যেতে হবে, নার্সিং হোমে যেতে হবে, তারপর তো সেই বাচ্চাটি সঠিকভাবে ডেলিভারি হবে, যা এক্সপার্ট হচ্ছে তারা ডেলিভারি করবেন, ভালো মন্দ দেখবেন, ঠিক আছে? তো তখন তারাই গুরু, তখন আপনার গুরুদেবের কাছে গেলে তো সেই সমস্যার সমাধান হবে না। তাই পারস্পরিক শ্রদ্ধাবোধ, পারস্পরিক গুরুত্ববোধ, এই জিনিসগুলোকে জাগ্রত করতে হবে। আমরা মানব জাতি, সবার আগে বুঝতে হবে উন্নত উচিত, আমি ভালো হব, অপরকে ভালো উপদেশ দেবো, এটাই সৎকর্ম। এবং এটার মাধ্যমে মানব ধর্ম রক্ষিত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। চোখ বন্ধ করলেই শেষ, এ কথাটি যেমন সত্য, কিন্তু এটাও সত্য যে চোখ বন্ধ করলে শেষের পরবর্তীতে আবার শুরু হবে, যা আপনি করে গেছেন তার ফলাফল ভোগ করার জন্য আপনাকেও কিন্তু আসতে হবে। এটা আমি উপলব্ধি করেছি, উপলব্ধিগত অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করলাম। তাই চোখ বন্ধ করলে এই শরীরের মুক্তি হতে পারে, কিন্তু আপনার কিন্তু মুক্তি হবে না, আপনাকে পুনরায় জন্মগ্রহণ করতে হবে এবং আপনাকে কিন্তু আবার কাজকর্ম করতে হবে এবং কর্ম অনুসারে ফল ভোগ করতে হবে। তাই এটা মানুন। তাই প্রত্যেক দিনের কাজ সঠিকভাবে করুন। শুধুমাত্র মাছ মাংস খাওয়া ছেড়ে দিলেই যে আপনার উন্নতি হবে, সংসার উন্নতি হবে, লেখাপড়া উন্নতি হবে, এরকম বিষয় নয়। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য স্থান কাল পাত্র ভেদে, দেশ বিদেশ স্থান ভেদে, তার যার যে খাবার, যার যে খাদ্য দৈনন্দিন জীবনযাপন করার জন্য উপযোগী, তার সেই আহার খারণ সেই আহার গ্রহণ করাই শ্রেয়। আহার গ্রহণ কখনোই পাপ নয়। সে আপনি নিরামিষ খান, আমিষ খান, সেটা কোনো বিষয় নয়। যার সেটা খাবার, সেটা খাবার খেতে পারেন, কিন্তু একটাই কথা, অধিক ভোজন মহাপাপ, অধিক ভোজন করা যাবে না, নিরামিষ হোক আর আমিষই হোক। আর আপনি হিংসাত্মকভাবে কোনো একটি গাছকে যদি কাটেন, সেক্ষেত্রেও পাপ হতে পারে। হিংসাত্মকভাবে একটা প্রাণী হত্যা করলে সেখানেও কিন্তু পাপ হতে পারে। সব কিছুর মধ্যে গুরুত্ব এবং ইম্পর্টেন্সি বা প্রয়োজনীয়তা থাকতে হবে। তারপর আপনি সেই কাজটা করুন, বুঝে শুনে, ব্রেন লাগিয়ে, জ্ঞানের দ্বারা বুঝে শুনে। যদি আপনার মনে হয় না এটা করা উচিত, তবে সেই কাজ আপনি করতে পারেন, তার মাধ্যমে কোনো পাপ হয় না। তো পাপপূর্ণ বিষয়ক আমি পরবর্তী একটা এপিসোডে আপনাদেরকে আরও বিস্তারিত আলোচনা করব। আমিষ আহার বা নিরামিষ আহার কোনটা স্বাস্থ্যের জন্য উপযোগী বা ইত্যাদি ইত্যাদি উপবাস সংক্রান্ত আরও গভীর তথ্যাদি সেই ভিডিও দিয়ে থাকবো। আজ এই পর্যন্ত।